সিলেবাস জ্যামিতির সিলেবাস অনেক বড় সিলেবাস, অনেকগুলো টপিক আছে। তো একটা ক্লাসে আমরা জ্যামিতি করার চেষ্টা করবো। মোটামুটি যে প্রশ্নগুলো জ্যামিতি থেকে আসতে পারে ম্যাক্সিমাম প্রশ্ন আলোচনা করবো। আপনারা আমার প্রশ্নগুলো বা আমার যেগুলো করাবো জ্যামিতি থেকে এগুলো একটু ভালো করে লক্ষ্য করেন। আশা করি এখান থেকে আপনার কিছু উপকৃত হতে পারবেন। ঠিক আছে, আমরা শুরু করবো জ্যামিতিতে। আমাদের বলছে রেখা, কোণ, ত্রিভুজ, তারপর হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত, অনেকগুলো টপিক আছে। আমি এই টোটাল সিলেবাস থেকে যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে সেক্টরে আসতে পারে সেগুলো আলোচনা করছি। তাহলে এখানে প্রশ্ন দেখি, রেখার প্রান্ত বিন্দু কয়টি? এরকম প্রশ্ন করতে পারলে রেখা থেকে আসে, রেখার প্রান্ত বিন্দু কয়টি? অপশন দেওয়া থাকবে একটি, দুটি, তিনটি। অপশন দেওয়া থাকবে প্রান্ত বিন্দু নেই। এই অপশন দিয়ে থাকবে রেখার প্রান্ত বিন্দু কয়টি? তাহলে দেখেন একটা রেখা চিত্র দেখেন, এই যে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে একটা রেখা চিত্র। তাহলে রেখার কোনো ইয়ে প্রান্ত বিন্দু নেই, এটা হচ্ছে প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এটা রেখা, এটা রেখা। তাহলে পরীক্ষা আসতে হবে রেখার প্রান্ত বিন্দু কয়টি? রেখার প্রান্ত বিন্দু কয়টি? এরপর কোণ থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, যেটা মানে কোণ অনেক প্রকার কোণ আছে, তার মধ্যে পুরোক্ষণ সম্পূরকোণ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পুরোক্ষণ সম্পূরক কি জন্য শাস্ত্র একটু দেখাই। একটি সহজ প্রশ্নগুলো আসবে না, যেমন আপনাকে বলতে পারে আমি যে 30 ডিগ্রি করে পুরোক্ষণ কত, এগুলো পরীক্ষা আসবে না, এটা সহজ প্রশ্ন। একটি কোণের অর্ধেক, একটু বেশি অর্ধেক 30 ডিগ্রি হলে এর পুরোক্ষণ, এটা প্রশ্ন। তাহলে লেখেন একটি কোণের অর্ধেক 30 ডিগ্রি হলে এর পুরোক্ষণ। তাহলে আপনাকে কিন্তু বলে না প্রশ্নে 30 ডিগ্রি পুরোক্ষণ কত। মনে রাখবেন পুরোক্ষণ বের করার উপায় হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। পুরোক্ষণ বের করতে হলে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। মানে যে কোণের পুরোক্ষণ বের করতে পারবে তাকে 90 ডিগ্রি বিয়োগ করতে আছে। তো বিষয়টা খুব ইজি। কিন্তু এখন 30 ডিগ্রি পুরোক্ষণ বলে 90 ডিগ্রি বিয়োগ করলে 60, কিন্তু সেটা বলে নাই। বলছে একটি কোণের অর্ধেক 30 ডিগ্রি। তাহলে একটা কোণের অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এমন একটা কোণ আছে যে কোণটার অর্ধেক 30 ডিগ্রি। তাহলে সেই কোণটা কত আগে খুঁজে বের করি। অবশ্যই কোণটা হবে 60। কেন? 60-এর অর্ধেক হচ্ছে 30। এই যে একটা কোণ, এখানে যে একটা কোণ, একটা কোণ অর্ধেক 30, সেই একটা কোণটা কত? একটা কোণটা 60। কেন 60? 60-এর অর্ধেক 30 ফলে তার পুরোক্ষণ, তার মানে কেন কোনটার পুরোক্ষণ? 60-এর পুরোক্ষণ। 60 দিয়ে তো আসবে। বুঝতে পারছি না? বুঝতে পারছি। এখন যদি বলে একটি কোণের দ্বিগুণ, একটি কোণের দ্বিগুণ 100 ডিগ্রি হলে কোণটির সম্পূরকণ, সম্পূরকণ মনে করো সম্পূরকণ দিয়ে করতে বললে অলওয়েজ 180 ডিগ্রি। যে কোণের সম্পূরকণ বের করতে হবে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে আমাকে 100 ডিগ্রি সম্পূরকণ বের করতে বললে 180 থেকে 100 বিয়োগ করলে 80 ডিগ্রি। কিন্তু এত সহজ প্রশ্ন আপনাকে দেবে না। তাহলে আপনাকে বলতে একটি কোণের অর্ধেক 100 ডিগ্রি, অর্ধেক। একটা কোণ আছে যে কোণটার দ্বিগুণ 100 ডিগ্রি, সরি দ্বিগুণ 100 ডিগ্রি। তাহলে একটা কোণটা কত বের করতে হবে? একটা কোণের দ্বিগুণ 100। তাহলে কার দ্বিগুণ 100? কার দ্বিগুণ 100? 50। 50 ডিগ্রি কোণের দ্বিগুণ হচ্ছে 100। সেই 50 ডিগ্রি কোণটা সম্পর্ক, তাহলে 180 ডিগ্রি 50 বিয়োগ করলে 180 ডিগ্রি। প্রত্যেকটা অংশ বুঝে বুঝে করেন, ইম্পর্টেন্ট। এভাবে দেখবেন এগুলো পাল্টে আসতে পারে, কষ্ট পাল্টে দেবে। বুঝতে পেরেছি প্লিজ? আমি এবার একটা গুরুত্ব অংশ দেখেন, আবার দেখে একটি কোণ তার পুরো কোণের অর্ধেক। মিউট করে রাখবেন, আর যাদের কোশ্চেন থাকবে আমাকে কোশ্চেন করবেন। একটি কোণ তার পুরো কোণ অর্ধেক হলে ফলে কোণটি কত? এই কোশ্চেন যদি বিশেষ পরীক্ষা আসে। একটি কোণ তার পুরো কোণ অর্ধেক হলে, একটি কোণ তার পুরো কোণ অর্ধেক হলে কোণটি কত? একটি কোণ তার পুরো কোণ অর্ধেক হলে কোণটি কত?
দেখতে পেরেছি একটি কোণ আর পুরো কোণের অর্ধেক হলে কোনটি কোণ? তাহলে অপশন দিয়ে আমাদের অপশন দিয়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অপশন দিয়ে আছে। উত্তর কি হবে? উত্তর কি হবে? একটি কোণ তার পুরো কোণের অর্ধেক হলে কোনটি কোণ? স্যার 45 ডিগ্রি। কথা বোঝা যাচ্ছে না আপু? স্যার 45 ডিগ্রি। 45 ডিগ্রি না, উত্তর ভুল বলছেন। আমি জানতাম আপনার 45 ডিগ্রি বলবেন। আপনার আসলে প্রশ্নটা বুঝেন নাই। এটা বিসিএস পরীক্ষা, বুঝি বুঝি ভুল করছে, বুঝি বুঝি। এটা আপনার না বুঝে আনসার করবেন। দেখেন আপনারা ভাবছেন কি জানেন, পুরো কোণ মানে আমি একটু আগে বললাম না 90 ডিগ্রি, পুরো কোণ কাকে বলে? ডেফিনেশনটা বুঝতে হবে, আমরা ক্লাস ওভাবে করছি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটির একটিকে অপরটির পুরো। এটা হচ্ছে ডেফিনেশন। অর্থাৎ দুইটা কোণের যোগফল 90 হতে হবে। এই জন্য আপনারা ভাবছেন কি জানেন, পুরো কোণের অর্ধেক বলছে তো, এই জন্য 90 অর্ধেক আপনি 45 টাকা দিচ্ছেন। আসলে না, প্রশ্নটা বুঝেন নাই। প্রশ্ন বলতে একটা কোণ আছে, একটা কোণ আছে, এখান থেকে একটা কোণ আছে, সেই কোণটা, সে কোণটা হবে তার পুরো কোণ অর্ধেক হবে, ওই কোণটা তার পুরো কোণ অর্ধেক হবে। তাহলে কি বের করবেন? মনে করে অঙ্ক দিয়ে করাই, মনে করি কোণটা এক্স, একটা কোণে যে কোণটা বের করতে বলছে মনে করি কোণটা এক্স, তাহলে সেটি হবে মানে ইকুয়াল টু কি হবে? এই এক্স কোণটা হবে তার পুরো কোণে অর্ধেক হবে, তাহলে এক্স এর পুরো কোণ কত? 90 বিয়োগ এক্স। যে কোনো কোণের পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্স এর পুরো কোণ হচ্ছে 90 এক্স, তার পুরো কোণে কি বলছে? অর্ধেক, এটা অর্ধেক বলছে, অর্ধেক মানে 2। এবারে সলিউশন করি। আর আর গুণ করলে 2x, 90 বিয়োগ এক্স, 2x মাইনাস এর যোগ করলে 3x, 3x সমান 90 হলে x এখন উত্তর 3। এখন কি বুঝতে পেরেছেন সিম্পল ম্যাথটা অপারেট করে? উত্তর হচ্ছে 3। একটি কোণ তার পুরো কোণের অর্ধেক হতে পারে 2। যদি বলতে একটি কোণ তার পুরো কোণের দ্বিগুণ, তাহলে 2 দ্বিগুণ। এখন কি আমি প্রশ্নটা বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার তো? এটা পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা, ভুল কথা হবে না। এবং এগুলো অনেকগুলো চাকরি পরীক্ষা আসে। আমি যেন বলছি যে এমনিতে অনেক পড়া আছে, এত পড়া করতে পারবেন না। আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো একটু ভালো করে বুঝেন, আশা করি উপকার পাবেন। কোন থেকে কিছু কষ্ট দেখালাম, কোন থেকে কিছু কষ্ট দেখালাম আপনাদেরকে, দেখেন। একটি ত্রিভুজের দুটি কোণ 45 ও 35 ডিগ্রি হলে ফলে অপর কোণটি কত? যদিও সহজ। একটি ত্রিভুজের দুটি কোণ 45 ডিগ্রি ও 35 ডিগ্রি, যে কোনো ডিগ্রি বলতে পারে, বুঝতে পারি নিয়মটা শিখেন, তাহলে যে কোনো প্রশ্ন করে। ফলে অপর কোণটি কত? তাহলে একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। তাহলে সূত্র কি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি সূত্রটা লেখাচ্ছি না, সময় 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে θ1, θ2, θ3, আমাকে বের করতে বলছে অপর কোণটা কত। তাহলে 180 থেকে যদি দুটো কোণের যোগফল বিয়োগ করে দিই, উত্তর পেয়ে গেলাম বাকিটা 100 ডিগ্রি। তাহলে অপর কোণটা 100 ডিগ্রি, তিনটে কোণ দেখে। এবার প্রশ্নটা দেখেন এইভাবে না এসে, যে প্রশ্ন আমি লেখালাম আর কি, প্রশ্নটা এইভাবে না দিয়ে আরেকভাবে দিতে পারে, আরেকভাবে চাইতে পারে। কি চাইতে পারে? অপর কোণটি কত না বলে বলতে পারে ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটি কোন প্রকারের হবে, মানে কি হবে। অর্থাৎ ত্রিভুজ আমরা জানি সুকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তৈরি করে, যেটা কোণ করা হচ্ছে মানে ত্রিভুজে কোণ দিয়ে আছে। তাহলে সমকোণী, সুকোণী, স্থূলকোণী। তাহলে আপনি কোনটা কোন ত্রিভুজ বুঝবেন কিভাবে? দেখেন, যে ত্রিভুজের 3টে কোণের সূক্ষ্মকোণ অর্থাৎ লেস দেন 90, তাকে বলে সুকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের একটা কোণ 45, একটা কোণ 35, দুইটা 90 ডিগ্রি ছোট, কিন্তু আরেকটা কোণ আছে 100 ডিগ্রি। তাহলে 3টে কোণে 90 ডিগ্রি ছোট নয়, এটা সুকোণী হবে না। এরপর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে একটা কোণ সমকোণ হয়নি, তাহলে সমকোণ ত্রিভুজ নয়। নেক্সট, স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণ কাকে বলে? 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে এই ত্রিভুজে দেখেন একটা কোণ 90 থেকে বড়, 180 থেকে ছোট।
স্থূলকোণে দেখো। তার মানে এই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে প্রশ্ন যদি এভাবে না করে বলে ত্রিভুজটি কি হবে, তাহলে আনসার দিয়ে দেবে স্থূলকোণী ত্রিভুজ। এরকম প্রশ্ন থাকে, একটি ত্রিভুজের দুটি একটি ত্রিভুজের দুটি 70 ডিগ্রি ও 65 ডিগ্রি হলে ত্রিভুজটি কি হবে? তাহলে এই প্রশ্ন লেখেন এবং এটা আনসার করতে পারবে না, এটা আপনার আনসার করতে পারবে না। তাহলে আনসার করতে হলে আমাদের কি কোনটা বের করতে হবে? একটা 70, এটা 65, কিন্তু দূরের সমষ্টি 180 ডিগ্রি। আপনার থেকে বিয়োগ করে দেবো 70 70 140, তাহলে দুটো 135 আসছে। 180 থেকে 35 বিয়োগ করলে আচ্ছা কত 45। ঠিক আছে, তাহলে আপনি এইমাত্র তিনটে কোণ জেনে গেছেন, একটা 70 ডিগ্রি, একটা 65 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ তিনটে কোণে দেখেন 90 ডিগ্রি ছোট, তিনটে কোণের ছোট কোণ, তাই এই ত্রিভুজের নাম কি? আমি কি বুঝতে পেরেছি? প্রশ্ন তিনটা না আসবে ত্রিভুজ থেকে, এদের প্রশ্ন ত্রিভুজ থেকে আসবে। আরো দেখাচ্ছে ত্রিভুজের প্রশ্ন। একটি অঙ্গতে একটি ত্রিভুজ আছে। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ এখানে 55 ডিগ্রি হলে অপর কোণটি কত? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি হলে অপর কোণটি কত? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি হলে অপর কোণটি, এটা কিভাবে করবেন? আমরা একটা বলছি দুইটা কোণ থেকে বাকি কোণটা বের করলাম, বাকি কোণটা বের করলাম, আসলে একটা কোণ নয়। সমকোণী ত্রিভুজ নামের মধ্যে একটা কোণ বলা আছে, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোণ অপর দিকে, ঠিক আছে? তাহলে দুইটা কোণ জেনে গেলাম, বাকি যে কোণটা বের করতে হবে সুতরাং এটা 30 কোণ, একটা থেকে বিয়োগ করে দেবো 45 45 আচ্ছা 45। তাহলে আমি কি বুঝাতে পেরেছি ত্রিভুজের তিনটে প্রশ্ন? ত্রিভুজের প্রশ্নগুলো বুঝাতে পেরেছি? আর দেখাই, ত্রিভুজ এবিসি এর এই কোণ সমান 90, বি কোণ বলছে এসি সমান 10 সেন্টিমিটার, চিত্র দিতে পারছি, কিভাবে দিতে পারছি, বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে কত হবে? এবি যে বাহু নিয়ে গেছে, এটা কথা হচ্ছে কোণ নিয়ে প্রশ্ন, এখন বাহু নিয়ে গেছে। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বি কোণটা বলছে 90 ডিগ্রি, একটা বি কোণটা 90 ডিগ্রি, এবং একটা বাহু দিয়েছে 10, আরেকটা বাহু দিয়েছে 6। প্রশ্ন করেছে অপর একটা বাহু কত হবে। তাহলে এবার বাহু নিয়ে কাজ করে করবেন কিভাবে দেখেন, তাহলে চিত্র আঁকবেন। চিত্র আঁকবেন। আমারটা ত্রিভুজ তার বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে যে বি কোণ, এটা এখানে সি দেব। এবারে তাহলে এটা যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সমান যে বাহু, তার নাম কি? অতিভুজ। সবাই জানে এটার নাম কি? অতিভুজ। এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এক্স এর মান দিয়ে আছে 10, বি এর মান দিয়ে আছে 6, বের করতে বলছে একই কত। তাহলে সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, সবাই জানি আমরা, পিথাগোরাসের আছে সূত্র। অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে এক্স এর মান কত? 10, এর মান কত বের করতে হবে, দেওয়া নেই। বি এর মান কত? 6। সুতরাং এর মান বের যাবে, পক্ষান্ত করলে 10 স্কয়ার মানে 100, 6 স্কয়ার এই পাশে গেলে 36। সুতরাং এর মান 64 বর্গমূল করলে সুতরাং সিম্পল ক্যালকুলেশন করে আপনি দ্রুত পিথাগোরাসের সূত্র ইউজ করে যে কোনো একটা বাহু বের করতে পারবেন। এবারে এই নিয়মে যে কোনো প্রশ্ন আসলে দেখুন দুইটা বাহু দিয়ে থাকবে, বাকিটা বের করবে, দুইটা বাহু দেবে বাকিটা বের করবে, দুইটা বাহু দেবে বাকিটা বের করবে, তাহলে বুঝে নেবেন শুধু অতিভুজ কোণটা, বাকি দিয়ে একটা ভূমি লম্ব। অতিভুজ শ্রেণীর উপায় কি? সমকোণের বিপরীতটা, সমকোণের বিপরীতটা এই প্রশ্নগুলো বিকাশ কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। কিন্তু সম্ভব চাকরি করতে হবে, দেখেন নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব, চারটা অপশন দিয়ে আছে, 3 4 6 8
5 12 6 7 নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় প্রশ্ন এরকম অর্থ পরীক্ষা আসে। তাহলে কোন তিনটা বাহু দিয়ে সমুদ্র আঁকা যাবে না সেটা বের করতে কোন আঁকা যাবে কেউ বুঝতেন সমকোণী আঁকা যাবে তখনই যদি ওই তিনটা বাহু পিঠে করে দুশো তুলে ছেড়ে দিতে পারে কাকে পিঠে করে দুশো মানে কি ওই যে সবাই জানেন স্কেয়ার সমান ভূমির স্কেয়ার যোগ অতিভুজের স্কেয়ার সমান ভূমির স্কেয়ার যোগ লম্বের স্কেয়ার এই সূত্রকে যে স্যাটিসফাই করবে সমর্থন করবে সেটা উত্তর। করবে না যে করবে না 3 4 5 যে বাহুটা বড় মনে রাখবেন সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজটা বড় এই যে অতিভুজ 5 অতিভুজ 10 অতিভুজ 13 অতিভুজ 10 তাহলে অতিভুজ হবে 5 তাহলে 5 স্কয়ার সমান হবে এখানে 5% 5 স্কয়ার সমান হতে হবে সমান সমান হতে হবে তাহলে 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার মানে 16 9 আর 16 যোগ করলে 25 25 বেরিয়ে গেছে তাহলে যদি আঁকা যাবে 3 4 5 দিয়ে সহজে আঁকা সম্ভব এর মধ্যে সম্ভব নয় তাহলে এটা দেখুন 6 আর 10 একটা আমি দেখালাম 6 স্কয়ার করতে 8 স্কয়ার 64 যোগ করলে 10 স্কয়ার 100 বেরিয়ে গেছে তাহলে আঁকা সম্ভব 5 স্কয়ার 25 12 স্কয়ার 44 13 স্কয়ার যোগ করলে আঁকা সম্ভব কিন্তু এটা দিয়ে করবে অতিভুজ কত 10 6 স্কয়ার মানে 30 তাহলে 10 স্কয়ার মানে 100 7 স্কয়ার মানে 49 এই পাশে 100 মানে এটা গুণ 1 50 তাহলে মিলে নেই মিলতে হবে মিললে সমকোণী হবে নাহলে বুঝতে পেরেছি জিনিসটাকে মানে আমরা ক্লিয়ার সবার কাছে এই একটা প্রশ্ন দেখেন একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করতে পরীক্ষা আসছে তিনটি বাহুকে বর্ধিত করতে একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করে যে তিনটি বহিষ্ঠ কোণ হয় তাদের একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত প্রশ্ন তাহলে এটা কি মুখস্থ জিনিস এটা মুখস্থ ফিক্স এটা পরীক্ষা আসে মুখস্থ 360 মুখস্থ 360 ফিক্স দেখেন এবার ত্রিভুজ অর্থাৎ এবিসিএ এবি সমান এস দুটো অংশ মানে এবি সমান কি বলা আছে বি কোণ সমান 50 ডিগ্রি হলে সি কোণ সমান কত এরকম প্রশ্ন আসতে পারে পারবেন ঠিক রাখতে হবে কোনো সিদ্ধান্ত আছে এই যে এবি সি কে ঠিক থাকবেন এমন ভাবে আসবেন আপনি তাহলে এবি এর এস সমান হবে তাহলে এখানে এবি দিলেন এখানে বি দিলেন এখানে সি তাহলে এবি এবং এস চিত্র দেখেন এবি এবং এস তাহলে একটা সূত্র আছে সূত্র আছে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় দুটি বাহু যদি সমান হয় এই দুটি বাহু সমান হবে দুই বিয়োগ করে 50 সমান তাহলে এস বি বিয়োগ করে বি কোণ আর এবি বিয়োগ করে সি তাহলে এই দুটি কোণ 50 সমান হবে এই কোণ এই কোণ এই কোণ ইকুয়াল যেহেতু এখন আপনাকে যে কোনো মাত্রা কত দিচ্ছে 50 তাহলে সি কোণ মান কত বলতে 50 দিক এটা 50 এটা 50 হালকা 50 50 50 দিক এখন এই প্রশ্ন পাল্টে আসতে পারে কিভাবে সেটা বলে যে একসাথে এটা মনে করেন বললো বি কোণ মান 50 দিক করলে এক কোণের মান কত সি কোণ না বলে এক কোণ বললাম তাও আপনি পারবেন কেমনে পারবেন একটা আমি বললাম কিন্তু তিন কোণের সমস্ত 180 ডিগ্রি তাহলে এটা 50 বলে এটা 50 তাহলে 50 50 যোগ করলে 100 আর এটা 80 আর তিন কোণের সমষ্টি 180 বুঝতে পারবেন যে প্লিজ এগুলো প্রশ্ন ত্রিভুজ কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি ত্রিভুজ থেকে বেশি প্রশ্ন দেবে একটি ত্রিভুজের তিনটি বাহু এটা অ্যান্সার করতে আসছিল তিনটি বাহু 10 6 একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 10 6 8 এবং বলা ছিল বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু 11 জন
বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু সংযোজক রেখার দৈর্ঘ্য এটাকে উদ্যান দিয়ে একটা হবে বেশিকে বলা হবে পরীক্ষা আসছে দেখা যাবে লিখছেন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 10 6 8 যে কোনো তিনটে বাহুর দৈর্ঘ্য দিতে পারে যে কোনো মান বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর তাহলে বড় বাহু কোনটা 10 ক্ষুদ্র বাহু কোনটা 6 বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখার দৈর্ঘ্য কত অবশ্য লিখছেন তাহলে চিত্র দেখুন একটা ত্রিভুজ আবার আপনার ইচ্ছে মতো তিনটে বাহু দিয়ে আছে একটা 10 একটা 6 8 কত কথা এবার আঁকা যাবে তিনটে বাহু দিয়ে আছে এবার একটা কথা বলছে বৃহত্তম বাহু বৃহত্তম মানে 10 এটা মধ্যবিন্দু নিতে বলছে ক্ষুদ্রতম বাহু মধ্যবিন্দু ক্ষুদ্রতম ছাড়া মধ্যবিন্দু এই দুটো সংযোজক রেখা এটা সংযোজক রেখা এই দুটো রেখা এই সংযোজক রেখাটা কত দিকে এর একটা সূত্র আছে কি জানেন সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক তার মানে এই সমান্তরাল রেখাটা হবে তৃতীয় বাহুর অর্ধেক তৃতীয় বাহু মানে যেটা মধ্যবিন্দু রেখে তার অর্ধেক তাহলে এটা 8 হয় 8 এর অর্ধেক কত 4 কত সহজ রেখে না বলছি বলবেন না বলছি বলবেন বুঝি এগুলো একটা প্রশ্ন থাকে আরো এগুলো হচ্ছে এবিসি এ এবি সমান বিসি সমান সি এ সমান সমান 5 মানে মানগুলো দিয়েছে ফলে এর অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে যে কটা ত্রিভুজ তার তিনটি বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে 5 5 5 বুঝে নেবেন এটা কি ত্রিভুজ সমবাহু যেহেতু তিনটি বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের একটা একটা ফর্মুলা আছে এটা মনে রাখতে পারলে ওটা পারবে সমবাহু ত্রিভুজের একটা হলো সূত্র এখানে মানটা বলতে দেন মানে এই যে মানে একটা কল ধরে এড করতে দিলে 5 এটা হচ্ছে আনসার which is 50 divided by 4 which is 50 divided by 4 বর্গতে দিবি এটা আনসার আরেকটা প্রশ্ন দেখাই দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও সর্বসম নাও হতে পারে এগুলো শাস্ত্র হ্রাস দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে আসলে আসলে দুই বাহু এক এক বাহু দুই তিন বাহু হবে তারপরে দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো উপাদান মানে কোন বাহু এগুলোকে উপাদান বলে সমান হওয়া সত্ত্বেও মানে এগুলো সমান ত্রিভুজ যদি সর্বসম না হতো সর্বসম মানে কি সব সমান তাহলে দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার 4টা সত্য আছে কারণ আমরা পড়ছি অনেকে 19 আগে বলে গেছি সত্যগুলো হচ্ছে প্রথম সত্য হচ্ছে কি দেখেন এই যে দুই বাহু এক কোণ। অর্থাৎ দুই বাহু এক কোণ যদি সমান হয় সর্বসম হবে হবে কিন্তু এটা আনসার এর মধ্যে নাও হতে পারে তাহলে এরপর দেখেন এক বাহু দুই এটাও সর্বসম সত্য যদি একটা বাহু আর দুইটা কোণ সমান হয় সর্বসম হবে দুটি বাহু একটা কোণ সমান হলে সর্বসম হবে তিনটি বাহু সমান হলে সর্বসম হবে কিন্তু তিনটা কোণ সমান হলে সর্বসম নাও হতে পারে চিত্র দেখেন
দেখেন এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিন কোণের সমান। কিন্তু তারা কি নয়, সমান সব সমান বাহু কোণ সমান। এখানে দেখেন এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, তাহলে তিন কোণ, এই তিন কোণ। কিন্তু এটা সর্বসমান হয়, বাহুগুলো সমান না, বাহুগুলো সমান। তাহলে মোটামুটি ত্রিভুজ এবং রেখা কোণ থেকে আমি কিছু প্রশ্ন আলোচনা করলাম। এখন দেখাবো বৃত্ত থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃত্ত, জ্যামিতিতে বৃত্ত অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা বৃত্ত থেকে। বৃত্ত থেকে কিছু প্রশ্ন দেখে, বৃত্ত থেকে কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, আসলে বহিঃস্পর্শ করে কয়টি সাধারণ স্পর্শ, এটা তো কয়টি সাধারণ, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শ থাকে? এরকম বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শ, এটা কি হবে? এই জায়গায় ঠিক হবে। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটার মধ্যে বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ, direct বাইরে স্পর্শ। এটা সাধারণ স্পর্শ মানে কমন স্পর্শ, কমন স্পর্শ মানে ভেরিয়েবল স্পর্শ। একটা, দুইটা, আনসার লাগাবেন তিন। অপশন যদি দিয়ে রাখবে একটি, দুটি, তিনটি, চারটি, তাহলে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে সাধারণ স্পর্শক আঁকা যাবে কয়টি? আর অন্তঃস্পর্শ করলে কি দেয়? এটা হচ্ছে অন্তঃস্পর্শ। সাধারণ স্পর্শ আঁকা যাবে কয়টি? একটি। কিন্তু উত্তর হবে একটা। তাহলে এটা হচ্ছে অন্তঃস্পর্শ মানে ভিতরের স্পর্শ, এটা বহিঃস্পর্শ মানে বাইরের স্পর্শ। তাহলে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শ আঁকা যাবে কয়টি? একটি। আর বহিঃস্পর্শ হলো কয়টি? পরামর্শ দেন। না বুঝতে প্রশ্ন করবে, please। এখানে বুঝতে হবে, প্রশ্ন করবে। এখানে বিশিষ্ট নির্দিষ্ট বৃত্তে এ বি বি, এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। পরিদৃষ্ট বৃত্ত এ বি বি পরিদৃষ্ট, প্রশ্ন করছে এ বি বি সমান কত ডিগ্রি হলে এ ও বি সমান, চলে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রশ্ন পাল্টে আসতে পারে এখান থেকে, এটা খুব বেশ করে আমি একটা দেখাচ্ছি। তো নির্দিষ্ট বৃত্তে এ বি বি পরিদৃষ্ট বৃত্ত, তাহলে ঠিকঠাক করতে হবে। এবার এ বি বি করে মনে হচ্ছে 70 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি বলতে পারে, তাহলে এ ও বি তুমি মনে করবো এটা। ও নির্দিষ্ট বৃত্ত, কেন্দ্রটার নাম হচ্ছে ও। সেখানে কি বলছে এ বি বি, এগুলো কি, এগুলো হচ্ছে পরিস্থিতি, পরিধির অবস্থিতি। এবার বলছে একই বিপদ, তাহলে একই বিপদ সৃষ্টি করতে, যে একই বিপদ, যে এই কোনটা মান বলছে 70 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি বলতো 70, 60, 50, 55, নিয়ম শিখেন। ফলে এও বিপদ, তাহলে এও বিপদ সৃষ্টি করে এই যে এও বিপদটা। তাহলে এই প্রশ্নের আনসার উপায় কি? উপায় হলো একটা সূত্র আছে না, এটা সবাই বলছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, তাহলে এখানে কেন্দ্রের সাথে যে কোণ এটা আমাদের কেন্দ্রস্থ, এটাও বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণটা একই। বৃত্তের সাথে যে কোণ তার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রের সাথে যে কোণ তার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার নামটা একই। আপনি মুখোমুখি পাবেন, আপনি এটা মুখোমুখি পাবেন, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। একটু উল্টা আসতে পারে, উল্টা কিরকম? এখন বলবো আপনাকে এও বিকোণ 130 ডিগ্রি হলে একই বিকোণ কত, আপনি পারবেন কেন? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের পক্ষে, এটা যদি এটা দ্বিগুণ হয় তাহলে এটা হবে, এটা হবে, এটা 140 হলে এটা 140 হলে এটা 70, এটা 70 এটা 170, এটা 120 হলে এটা 60, এটা 60 হলে এটা 120। আমি কি বুঝতে পেরেছি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের ব্যাপারটা? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। বৃত্ত থেকে পরামর্শ,
এই অনেকগুলো চাকরি পরীক্ষা আসে বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ বলতে পারে 3 গুণ বৃদ্ধি পেল 3 গুণ বৃদ্ধি পেল এর ক্ষেত্রফল কত গুণ বাড়বে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বাড়বে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে এখানে ব্যাস বলতে পারে ব্যাসার্ধ বলতে পারে 2 গুণ 3 গুণ 4 গুণ প্রশ্ন পাল্টে আসবে ক্ষেত্রফল কত গুণ বাড়বে তাহলে ক্ষেত্রফল উত্তর বলবে উপরে হচ্ছে এখানে যত গুণ বলবে তার উপরে স্কেল উত্তর চলে আসবে। একদম সহজ মুখোমুখি আনসার 2 গুণ বললে 2 স্কয়ার 4 গুণ এটা 5 গুণ বললে 5 স্কয়ার 25 গুণ এটা 4 গুণ বললে 4 স্কয়ার 16 গুণ আনসার দেখা আনসার দেখা আরেকটা প্রশ্ন দেখেন এরকমই দুটি বৃত্তের অনুপাত 2:অনুপাত দিয়ে আছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এই প্রশ্নটা দিতে আসে এদের ক্ষেত্রফল অনুপাত দিলে বুঝলেন? আবার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল অনুপাত বের করতে দেখেন এখানে এগুলো হচ্ছে বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এটা কারণ বলে এখানে ব্যাসার্ধের অনুপাত কারণ করেন দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত এগুলো হচ্ছে ব্যাসার্ধ এগুলো ব্যাসার্ধ ক্ষেত্রফল হলো তাহলে ক্ষেত্রফলের সূত্র আপনারা পাবেন যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এটা চিন্তা করতে হবে পাই আর স্কয়ার যে ক্ষেত্রফলের সূত্রের মধ্যে আর মানে ব্যাসার্ধ আর মানে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ ধরেন বর্গ আকার মানে স্কয়ার বর্গ আকার এগুলো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যদি বর্গ করে দেবেন তাহলে উত্তর হচ্ছে 4:9 মুখোমুখি আনসার দেখা মাত্র মুখোমুখি আনসার 2:3 উত্তর 4:9 2 স্কয়ার 4 3 স্কয়ার যদি প্রশ্ন পাল্টে আছে 3:4 তাহলে 3 স্কয়ার 4 স্কয়ার আশা করি পারবে এই দুটো সবগুলো চাকরির পরীক্ষা শেষে আলোচনা করবো ওইটা খুব ইম্পর্টেন্ট অংশ দেখাই কিসে আসছে বিসিএস পরীক্ষা আসছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের আসলে আস্তে আস্তে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আসলে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বোঝাবো কষ্ট বুঝতে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব গণকগুলো আছে ঠিক এগুলো পাল্টে নেবেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে 13 থেকে ব্যাসার্ধ বৃত্ত কাকে বলে কেন্দ্র থেকে পরিধিবৃত্ত দূর থেকে ব্যাসার্ধ ধরে নিতে পারে আইডি বলা হচ্ছে যে কাকে বলে বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দু যুক্ত করলে জ্যা বলে তাহলে জ্যাটা নিয়ে আছে 10 জ্যাটা মানে হচ্ছে 10 আর এই যে ও হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে বি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ 13 ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এই যে লম্ব দূরত্ব লম্ব আছে লম্ব দূরত্ব ওডি হ্যাঁ অবশ্যই এই লম্ব দূরত্বটা কত বের এই চিত্রটা আপনি বুঝতে হবে। তাহলে এখন দেখেন যদি এটা লম্বা আছে তাহলে এই ত্রিভুজটা এটা সমকোণ দিতে হবে বাইরের চিত্রের বুঝে এটা সমকোণ হয়ে গেছে এই যে ত্রিভুজটা এটা সমকোণ হবে এটা অতিভুজ এটা অতিভুজ তাহলে অতিভুজটা দিয়ে আছে কত এটা ভূমি এটা লম্ব এখন দেখেন এই সম্পূর্ণ দেওয়ার যোগ্য কত দিয়েছিল 10 সম্পূর্ণ দিয়ে 10 হলে ওডি মান হবে যেটা মধ্যবিন্দু থেকে লম্বা আসছে এটা কেন্দ্র থেকে লম্বা আসলে এটা মধ্যবিন্দু আসে এই যে কত অর্ধেক 10 এর অর্ধেক কত 5 এখন এই বাহুটা কত জিজ্ঞেস করছে তাহলে আবার পিথাগোরাস এটা আগে লাগে অধিক স্কয়ার সমান ভূমি স্কয়ার টু লম্ব স্কয়ার তাহলে ওডি স্কয়ার সমান 169 থেকে বিয়োগ 25 সুতরাং ওডির মান 144 কে বর্গ করে দাও করতে পারো করতে পারো এখন শুধুমাত্র এই ফিগারটা পাল্টে দেবে এই ফিগারটা পাল্টে দেবে আপনি অঙ্ক পাবেন নিয়ম দেখা দিলাম অনেকগুলো অঙ্ক আছে অনেকগুলো অঙ্ক। এই নিয়ম
অনেকগুলো প্রশ্ন আসে এই নিয়ে। বৃত্তে এবি বিন্দুতে স্পর্শ। ওকে, এখন আমি এগুলো আসলে নর্মালি জ্যামিতিতে এগুলো হয় কি নর্মালি আগের সূত্র আলোচনা করতে হয়, ডেফিনেশন সংজ্ঞা থিওরি করাতে হয়, তারপর প্রশ্ন। কিন্তু আপনারা আসলে এত সময় নাই, থিওরি করানো কাকে বলে সংজ্ঞা ডেফিনেশন সময় নেই, ডিরেক্ট প্রশ্ন আলোচনা করছি, যে প্রশ্ন কাজ করে আলোচনা করছি। তাহলে ওখানে হচ্ছে বৃত্তে এবি স্পর্শ। বলছে এ ও বি কোণ সমান 60 ডিগ্রি হলে প্রশ্ন এবি ও কোণ সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। লেখেন ওখানে হচ্ছে বৃত্তে এবি কমা এবি স্পর্শ। এবিটা কি এবি স্পর্শ বলতে এ ও বি কোণ 60 ডিগ্রি, এ ও বি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে এবি ও কোণ সমান কত? দুই অঙ্কটা বলতে চিত্রার্থ। তাহলে ওখানে হচ্ছে একটা বৃত্তার্থ, সেখানে এবিটা কি? এবি যেটা স্পর্শ করে এটা স্পর্শ বিন্দু, আর এই যে এবিটা হচ্ছে স্পর্শ, এটা স্পর্শ করবে। এবার এ ও বি কোণ সৃষ্টি করেন, এই যে এ ও বি কোণ সৃষ্টি করলাম। এই এ ও কোণ হচ্ছে যেখানে ও এই যে মাঝখানে বিন্দু কোণটা কত? 60 ডিগ্রি বা 70 বা 30 বা 40 যে কোনো মাত্রা পারে। এ বি ও কোণ এই কোণটা কত? 30%। এটা বলার উপায় কি? উপায় হলো একটা সূত্র আছে, এই যে স্পর্শ বিন্দু এটা আর কেন যোগ করলে এই যোগ রেখাটি ওই স্পর্শের উপর লম্ব হবে, সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা ফিক্স 90, এটা ফিক্স 90। এটা 90 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, কি বলছে 3 গুণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 90 আর 60 যুক্ত 150, নিশ্চয় বাকি গুণে 30 ডিগ্রি। আমি কি বুঝতে পেরেছি প্রশ্নটা? এটা সহজ আছে। পুস্তকে একটা কথা দেখাই, একটি ষড়ভুজের একটি ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, একটি ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, একটি ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কত? তাহলে ষড়ভুজ, অষ্টভুজ, পঞ্চভুজ, দশমভুজ যাই বলো, অন্তঃকোণের সমষ্টি বের সূত্র আছে n মাইনাস 20 একশো আট। এই ফর্মুলা আপনাকে বুঝতে হবে। অন্তঃকোণের এটা যে অঙ্ক আসছে পরীক্ষায় সূত্র আছে, অন্তঃকোণের সমষ্টি বের সূত্র n মাইনাস 20 একশো আট। এখানে n মানে বাহু সংখ্যা, তাহলে আপনার মধ্যে ষড়ভুজ, ষড়ভুজ বাহু কয়টা আছে? পঞ্চভুজ বলা, পঞ্চভুজ বলা পাচ্ছি। তাহলে আপনার সাতশো। তাহলে এখন এই নিয়মে যে কোনো প্রশ্ন আপনি পারবেন এই সূত্র দিয়ে। একটি সমতলীয় কোণগুলো সমকোণ হলে হলে তা কি হবে? এই প্রশ্ন পরীক্ষা সবাই ইম্পর্টেন্ট। তাহলে সামুদ্রিক সবাই চিনি, সামুদ্রিকের কোনো কোণে কিন্তু সমুদ্র চিন্তা রাখেন এই সামুদ্রিক এখানে কোনো কোণের সমকোণ হচ্ছে, সামুদ্রিকের কোণগুলো সমকোণ হলে তা কি হবে? কোন সমকোণ মানে শুধু তখন এখানে কি দেবে? আইডিয়া চিন্তা রাখেন, আইডিয়া সেম আরেকটা প্রশ্ন আছে, একটি রম্বসে অন্নদয় সমান হয়, সমান হয় তা কি হবে? একই প্রশ্ন, একটি রম্বসে কর্ণ, রম্বসের চিত্র দেখেন, এই যে রম্বস কর্ণ দুটো কিন্তু সমান নয়, এই একটা কর্ণ এই একটা কর্ণ, কর্ণ দুটো কি নয় সমান নয়। বলছে কর্ণগুলো যদি সমান হয়ে যায়, সমান মানে কি? এটা এটা সমান হয়ে যাবে, তখন তখন কি যখন চিত্রটা এরকম হয়ে যাবে, কর্ণ দুটো সমান হয়ে যাবে, তখন সেটা নাম কি দেবে? বর্গ। আসলে বর্গ। এই দুটো প্রশ্ন খুব ভালো করে মনে রাখবেন, ইম্পর্টেন্ট। সামুদ্রিকের কোণগুলো, রম্বসের কোণগুলো সমকোণ হলে তা কি হবে? সামুদ্রিক কোণগুলো সমকোণ হলে সেটা আয়তে করতে হবে, রম্বসের কোণগুলো সমকোণ হলে সেটা বর্গ করতে হবে। আবার একই কথা, কর্ণদ্বয় যদি সমান হয় এটা আয়তে করতে হবে সামুদ্রিকটা, আর রম্বসের কর্ণদ্বয় সমান হলে বর্গ করতে হবে। বর্গ করতে হবে। তাহলে চতুর্ভুজ থেকে দীর্ঘ বহুভুজ দেখা, বহুভুজ বলো। একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে পরীক্ষা আসছে 216
বর্গমিটার হলে এর আয়তন এই ঘনক থেকে মাধ্যমে বসাবো এর আয়তন একটি ঘনকের পৃষ্ঠক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর আয়তন একটি ঘনকের পৃষ্ঠক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর আয়তন কত? একটি ঘনকের পৃষ্ঠক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর আয়তন তাহলে ঘনক 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 তাহলে ঘনকের পৃষ্ঠক্ষেত্রফল ঘনকের পৃষ্ঠক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6x তাহলে পৃষ্ঠক্ষেত্রফল দিয়ে দিচ্ছে কত 216 বা যে কোনো মান দিতে পারে এখান থেকে আপনি x এর মানটা বের করুন 216 তে 6 দিয়ে ভাগ করলে 34 সুতরাং এর মান 6 এবার এক বাহু এবার এক বাহু কিন্তু আপনার কাছে বের করতে হচ্ছে আয়তন তাহলে ঘনকের আয়তন বের করে একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে 1 কিউব এর মান হচ্ছে 6 ষোলো এক বাহু এগুলো বুঝতে পারছেন কিনা বলবেন ভাই কি বলছিলেন আমি বুঝিনি আমি খেয়াল করি না একজন একটা মনে হয় আমাকে একটা কমেন্টস করছিলেন এটা কি জানতে চেয়েছিলেন আমি খেয়াল করতে পারি প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই আবার বুঝাবো প্রশ্ন থাকলে বলবেন আমি আবার বুঝাবো তাহলে গণকের পৃষ্ঠক্ষেত্রফল যে কোনো মান দিতে পারে গণকের আয়তন তাহলে আয়তন দিয়ে পৃষ্ঠক্ষেত্রফল বের করতে বলতে পারে পৃষ্ঠক্ষেত্রফল দিয়ে আয়তন বের করতে বলতে পারে এক বাহু দিয়ে আয়তন বের করতে বলতে পারে এক বাহু দিয়ে কর্ণ বের করতে বলতে কর্ণ তাহলে একটু লিখে দিই কর্ণ যদি কর্ণ কখনো বের করতে বলে কর্ণের সূত্র হচ্ছে এন এখানে হচ্ছে এন 6 তাই 6 যদি কর্ণ বের করতে বলে যদি কর্ণ বের করতে বলে একটি বৃত্তের ব্যাস 14 মিটার হলে এর পরিধি বৃত্তের পরিধি বের করতে বলতে তাহলে পারবো আমরা কিভাবে বৃত্তের পরিধির একটা সূত্র আছে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর তাহলে 2 মানে একটু সারা জীবন শুধু পাই মান 22/7 আর মানে ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাসার্ধ দিয়ে রাখি আছে ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 14 অর্ধেক 44 একভাবে তাহলে বৃত্তের পরিধি বের করতে বলে আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললে এটা লিখেছি একসাথে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে সূত্র হচ্ছে পাই আর পাই আর একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহু খুব ইম্পর্টেন্ট তিনটি বাহু যথাক্রমে 3 4 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রায় থাকতে পরীক্ষা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 4 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত লাগে তার মানে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আপনাকে দিয়ে দিচ্ছে বসের ক্ষেত্রফল কত তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু 3 রকম 3 4 5 তিন রকম তাহলে সেই ত্রিভুজটা বিষম বাহু বিষম বাহু একটা 3 একটা 4 একটা 5 এই বিষম বাহু ত্রিভুজের একটা সূত্র আছে ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফল সূত্র হচ্ছে √1 অফ s into x minus a x minus b s minus একটা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √1 অফ s into s minus a s minus b s minus এই সূত্রের মধ্যে a b c হলো তিনটে বাহু তাহলে s মানে অর্ধ পরিসীমা হয় পরিসীমার 3 গুণ যুক্ত করলে পরিসীমা হবে তাহলে s মানে অর্ধ পরিসীমা অর্থাৎ 3 গুণ যুক্ত করলে 2 দিয়ে ভাগ করে যায় 3 যোগ 4 যোগ 5 ডিভাইড বাই s মানে অর্ধ পরিসীমা পরিসীমা হবে তাহলে 3 যোগ 4 7 4 করতে 12 12 করে যোগ করতে তাহলে s এর মান 6 এর মান 5 আবার s মাইনাস b b এর মান 4 c এর মান 3 মানটা বলতে ভাগলে তো তাহলে 6 1 ইনটু 2 ইনটু 3 বর্গমূল করে পেলাম 5 গুণ 12 3 ভাগ 34 এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে বিষম বাহু ত্রিভুজ যে যে তিনটে বাহু তিনটে এর ক্ষেত্রে হলো সূত্র হচ্ছে √1 ভ্যাকসিন এস মাইনাস এস মাইনাস এস মানে 3 বাহু যুক্ত করলে 2 দিয়ে ভাগ অর্ধ পরিসীমা এটা অর্ধ পরিসীমা দেখা আর এ বি সি এগুলো তিনটে বাহু দেবে যা প্রশ্ন আপনাকে দিয়ে যা প্রশ্ন আপনাকে দিয়ে
একটি বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা 700 মিটার হলে এর ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা একটা সূত্র আছে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 ইন্টু 1। পরিসীমা দিয়ে আছে 400 বা যে কোনো মান, তাহলে আপনি বের করতে পারবেন এর মান 100, এর মানে 1 এর মানে 1 তাহলে বর্গের 1 জেনে গেছেন। এখন আপনাকে বের করতে হবে বর্গের ক্ষেত্রফল। এটা পারবেন। বর্গের একটা ক্ষেত্রফলের সূত্র আছে বাহু স্কেল, মানে 1 বাহুর উপর স্কেল স্কেল। তাহলে 100 কে বর্গ করলে আনসার একক বর্গমিটার। একক বর্গমিটার, এটা হচ্ছে বর্গের গুণাঙ্ক। একটা বস্তু দেখেন, খুব দ্রুত আগাচ্ছি যেহেতু সময় কম, এক্সাম্পলটা আলাদা করার চেষ্টা করছি। আইডিয়াতে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আইডিয়াতে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 288 বর্গমিটার হলে প্রশ্ন হচ্ছে পরিসীমা কত? এই বর্গমিটার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ 4 গুণ বলতে পারবো, একে দ্বিগুণ দিলাম। এর ক্ষেত্রফল 288 বা যে কোনো মান দিয়ে বলবো পরিসীমা কত। তাহলে কি জন্য এরকম করবো? দেখেন এখানে ক্ষেত্রফল দিয়ে আছে, তাহলে আমি লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সবাই জানে। তাহলে ক্ষেত্রফল দিয়েছে 288, এর নিচে বসিয়ে দিলাম। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। এটা একটা কথা বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি আপনি x ধরেন, দৈর্ঘ্য হবে দ্বিগুণ x। তার মানে এই দুই এর পাশে গিয়ে নিয়ে আসতে ভাগ করলে 228 কে 2 দিয়ে ভাগ করলে আর x কে 1 দিয়ে গুণ করলে জেনে গেল x। সুতরাং x এর সমান যদি 142 হয়, ফাইনালি ডলার x সমান উত্তর না x সমান 12। তাহলে এই ক্যালকুলেশন টুকু করে যেটা ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল সমান 288 সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ধরবেন? প্রস্থ যা ধরবেন তা দিয়ে। প্রস্থ 1 ধরলে দৈর্ঘ্যটা দ্বিগুণ, 3 গুণ বললে 3 দিয়ে গুণ করবে 3x। এভাবে তা বলে। তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার, 2 দিয়ে ভাগ করলে 288 বললে 144 কে বর্গমূল করলে x সমান। এখন আমাকে বের করতে হবে কি দেখেন পরিসীমা। এখানে বর্গের পরিসীমার সূত্র আছে, কি সূত্র? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা পরিসীমা। বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4, আগে বলেছি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন এখানে দেখেন, এখন দৈর্ঘ্য প্রস্থ আমার লাগবে, তো আমি কি বের করছি? এক্স এক্স। তাহলে মুখোমুখি মনে মনে বলবেন তবে এক্স মানে প্রস্থ, প্রস্থ মানে 12। তাহলে প্রস্থ যদি 12 হয়, দৈর্ঘ্য কত? 12 দুগুণ 24। দৈর্ঘ্য 24, প্রস্থ 12। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 24 এ 12 গুণ করলে 36 আসছে 12। উত্তর হচ্ছে 12। তাহলে পরিসীমা কত? 12। আচ্ছা আচ্ছা, আইডিয়াতে মধ্যে আরেকটা অঙ্ক দেখেন। একটি ত্রিভুজের একটা অঙ্ক দেখেন। একটি ত্রিভুজের ভূমি ভূমি 25 এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল। তাহলে কালকে তো ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজ? ভূমি উচ্চতা দিয়ে আছে। একটি ত্রিভুজের ভূমি 25 বা যে কোনো মান দিতে পারে, উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে যে ত্রিভুজের ভূমি উচ্চতা দিয়ে আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু। যদি কোনো ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু। তাহলে হাফ ইনটু ভূমি কত? উচ্চতা কত? 10 মিটার। তাহলে 5 25 125 অর্থাৎ একক বর্গ। একক বর্গ। তাহলে আমি জ্যামিতি থেকে মোটামুটি রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বহুভুজ অবশ্য দেখানোর চেষ্টা করলাম। সাথে জ্যামিতির সাথে রিলেটেড পরিমিতি কিছু ম্যাথ দেখালাম। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এবং সাথে সাথে ঘনকের কিছু অঙ্ক দেখালাম। তা আমার ধারণা জ্যামিতি থেকে আপনাদের 2টা প্রশ্ন আসবে।
আমি যে ক্লাসটা আজকে নিলাম আমার এই ক্লাসের যে সারমর্ম বুঝলে বা এগুলো বেসিক গুলো বুঝতে পারলে আপনি জ্যামিতির প্রশ্ন answer করতে পারবেন। তো খুব অল্প সময় ছিল, আমরা আজকে ক্লাসে এই অল্প সময়ের মধ্যে টোটাল জ্যামিতির একটু কভার করার চেষ্টা করছি, যদি হয় না জ্যামিতি তিন চারটে ক্লাস নিতে হয় নর্মাল আমরা নিই। আজকে আমি একটা ক্লাসে সংক্ষিপ্ত সময়ে কভার দিয়ে দিলাম, জাস্ট একটু ধারণা দিলাম। এখন আমার যেগুলো পড়ালাম সেটা আপনি যে বাসায় একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, বিভিন্ন স্যার বইগুলো দেখেন, দেখেন হ্যাঁ প্রশ্ন করেন। স্যার একটু ওই যে রেখার একটু অঙ্ক বুঝতে পারি না স্যার, একটু সমস্যা আবার হচ্ছে। আবার রেখা স্যার, এক্স অক্ষ ওয়াই অক্ষ স্থানাঙ্ক নির্ণয় না। দেখেন রেখা, এই যে রেখার চিত্র, রেখার মধ্যে কোনো প্রান্ত বিন্দু নেই, কোনো প্রান্ত বিন্দু নেই। তুমি বলবে রেখার প্রান্ত বিন্দু কয়টি, তাহলে উত্তর হবে প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এটাই আমি যদি এর বেশি কিছুই করতে পারবো না। এরপর তো রেখাংশ, রেখাংশ এটা রেখাংশ, তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু দুটি, রেখাংশের প্রান্ত বিন্দু দুটি, এই যে একটা প্রান্ত এগুলো প্রান্ত বিন্দু ফিক্সড প্রান্ত বিন্দু, এটা কোনো প্রান্ত বিন্দু নেই। শত টাকা এরপর হচ্ছে রশ্মি, রশ্মির প্রান্ত বিন্দু একটি, রশ্মির প্রান্ত বিন্দু একটি। এই তিনটে কথা মনে রাখবে, রেখাংশ রশ্মি থেকে এই তিনটে কথা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের প্রান্ত বিন্দু দুটি, রশ্মির প্রান্ত বিন্দু একটি। এদিকে বলতে হবে এমসিকিউ রশ্মির প্রান্ত বিন্দু কয়টি আনসার। এখন কি ক্লিয়ার? স্যার ওই বিন্দু নির্ণয় রেখাংশের স্যার ওই যে স্থানাঙ্ক নির্ণয় ওইটা স্যার একটু অঙ্ক। বললাম আমি তো আগে বলতে পারছি, আমি তোর উপর তিনটা ক্লাস নিতে হবে যদি নিতে চাই, এত বেশি সিলেবাস আছে। তো আজকে তো আসলে অত ডিপ হয়ে গেলাম না, হ্যাঁ অত এগুলো প্রতিটা ভাগ ভাগ করে, শুধু মনে করো 15 উপর একদিন ক্লাস আছে, 30 উপর একদিন ক্লাস, হ্যাঁ। তা আমি জাস্ট আজকে সংক্ষিপ্ত ক্লাসে টোটাল জ্যামিতির উপর আমি জাস্ট একটু কিছু প্রশ্ন বুঝলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আসছে বিভিন্ন চাকরি সেগুলো আলোচনা করলাম। আসলে আমি জ্যামিতি কিছু বুঝে নেই, আমি জাস্ট শুধুমাত্র জ্যামিতি কিছু প্রশ্ন আলোচনা করছি। তো উচিত ছিল টোটাল জ্যামিতিটা বোঝানো, থিওরি পড়ানো, তারপর প্রশ্ন দেখা, কিন্তু একটা সময় তো আমাদের হাতে নাই। এই জন্য তো আমার এরপর আমার ধারণা, আমি যেগুলো আজকে ক্লাস যে প্রশ্ন আজকে সলভ করলাম বুঝলাম আপনাদেরকে, আপনার আমার প্রশ্নগুলো যদি শুধু স্টাডি করে দেন, আমার ধারণা আপনার জ্যামিতির যে প্রশ্ন স্পেশাল বিসিএস পরীক্ষা ডক্টরদের আপনারা উপকৃত হবে আমার ধারণা। ঠিক আছে। আর একটা কথা, তাহলে আমরা আজকে এখানে শেষ করবো। তাহলে আমরা মোটামুটি আমাদের যতগুলো টপিক ছিল, সিলেবাস ছিল আর কি, আমরা শেষ করে দিলাম মোটামুটি এর মধ্যে। আর আপনার মেন্টাল এবিলিটি একটা পার্ট আছে মানসিক, সেখানে কিন্তু নাম্বার কম না, সেখানে 10 মার্কস। তো যদি আপনাদের আরেকটা ক্লাসের সুযোগ হয়, আমি জানি না হবে কিনা, যদি সুযোগ হয় আমি আরেকটা ক্লাসে টোটাল মেন্টালিটির উপর একটা ধারণা, টোটাল মানসিকতাগত গুলো একটা ধারণা দেবো আপনাদের আরেকটা ক্লাস, মানে যদি একটা ক্লাস নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কষ্ট করে ক্লাসগুলো ধৈর্য ধরে করছেন আমার সাথে, আপনাদের জন্য শুভকামনা থাকলো, আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। ম্যাথ আপনারা ধীরে সুস্থে ম্যাথগুলো আগাবেন, মাথা ঠিক রেখে দেখাবেন, চাপ নেবেন না, প্রেশার নেবেন না, তাহলে ভুল হবে, হ্যাঁ। একটু মাথা ঠিক রেখে অঙ্কগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করে আসতে থাকা। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।